আজ সোমবার ভোর এখন 2টো। জেট ল্যাগের জন্য আমরা সবাই ঘুম থেকে উঠে বসে আছি। তো আপনারা জানেনই যখনই আমরা দেশে ফিরি জেট ল্যাগে আমরা সবাই খুব ভুগতে থাকি। সারা রাত ধরে জেগে থাকি আর সারাদিন ধরে ঘুম পেতে চায়। বাকিরা এখন ঘুমাচ্ছে, সারাদিন প্রচন্ড ক্লান্ত ছিল তারা। তবে জানেন আজকে এই যে এখানে বসে আছি, মায়ের এই যে সমস্ত কাজকর্মগুলো আমরা যে করতে পারলাম, মানে এটা ভাগ্য ছাড়া কিছু নয়। মানুষের যখন বিপদ আসে একসঙ্গে অনেকগুলো আসে। এক তো এরকম একটা মারাত্মক বিপদের কথা যে হঠাৎ করে আমার শাশুড়ি মা মারা গেলেন। একদিন মাত্র উনি হসপিটালে ভর্তি ছিলেন, টেস্ট রিপোর্ট সব ঠিক ছিল, ব্লাড টেস্ট বলুন বা যাই বলুন, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে যান উনি। যখন বিপদ আসে একসঙ্গে আসে। এক তো এই সময় আমরা মহা বিপদের মধ্যে আছি, হঠাৎ করে মা এইভাবে মারা গেলেন। তারপরে তো আমরা কোনো রকম ভাবে তাড়াতাড়ি যে ফ্লাইট সব থেকে আগে যায় এরকম দেখে টিকিট কাটলাম। তো যখন আমরা টিকিট কাটি তখন আমাদের দুটো অপশন ছিল, কাতার এয়ারওয়েজ আর ইন্ডিয়ান এয়ারলাইন্সের। সেই সময় সিঙ্গাপুরটা ছিল না, সিঙ্গাপুরে বোধহয় টিকিট ছিল না। তো আমরা ইন্ডিয়ান এয়ারলাইন্সটা নিই, কারণ ইন্ডিয়ান এয়ারলাইন্স আমরা এর আগে বহুবার আসা যাওয়া করেছি, তো ওই ওই এয়ারলাইন্সটা আমাদের ভালো লাগে। তো সব মিলিয়ে আমাদের ছিল 28 ঘন্টার মতো জার্নি। এখন পাকিস্তান হয়ে যেতে পারে না বলে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটু সময় লাগে দিল্লি থেকে এসে পৌঁছাতে, স্যান ফ্রান্সিসকো পৌঁছাতে। আগে 16 ঘন্টা নিত, এখন বোধহয় 17 কি 18 ঘন্টা নেয়। আর আমাদের 6 ঘন্টা ছিল দিল্লিতে লেওভার, তারপর দিল্লি থেকে আবার কলকাতায় আসা। তো আমরা তো ফ্লাইটটা ধরেছি, ওই দুপুর 3টের সময় ছিল আমাদের প্লেন। 16 ঘন্টা সমানে বসে আসা, আর সারা রাতই তো আপনাকে বসেও থাকতে হবে। বাচ্চারা কোনো রকম ভাবে ওর গায়ে হাত পা তুলে দিয়ে ঘুমিয়েছে, আর আমি একটু সামলেছি যাতে পড়ে না যায় সিট থেকে। তো তার মধ্যে ফ্লাইটের মধ্যে একটি মেয়ের সঙ্গে দেখা হয়। মেয়েটি বলে, দিদি তুমি প্রবাসী ঘর কন্যার মৌমাদিনা, ও এয়ার হোস্টেস। আমি তখন বলি, হ্যাঁ তুমি দেখো? বলো, হ্যাঁ দিদি আমি তোমার ভিডিও খুব দেখি, আমার খুব ভালো লাগে। তোর সঙ্গে খানিকক্ষণ কথাবার্তা হয়, দিয়েও চলে যায়। তো তীর্থের কাকের মতো শুধু সময় দেখছি যে কতক্ষণে নামবো, কিন্তু দেখছি প্লেন আর থামছে না, জানেন, সে চলেই যাচ্ছে আর চলেই যাচ্ছে। তো খানিকক্ষণ পরে মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো অনেকক্ষণ হয়ে গেল আমরা পৌঁছাচ্ছি না কেন? কারণ ওই যে প্লেনের আপনার যে সিটের সামনে স্ক্রিনগুলো থাকে সেখানে তো আপনি দেখতে পাবেন যে ফ্লাইটটা কোথায়। তো তখন দেখাচ্ছে দিল্লি থেকে অনেকটা দূর। তখন বলে, দিদি ইরান আর ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেছে, তো ওই জন্য আমাদেরকে রাউটটা চেঞ্জ করতে হয়েছে। তখন আমি বলছি, ও তাই বুঝি? বলছে, হ্যাঁ আমরা এখন অস্ট্রিয়া, তারপরে কি বলে ইজিপ্ট, ওই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসছি, তাই এত সময় লাগছে। তো হচ্ছে আপনাদের এই ফ্লাইটটাই শেষ বোধহয় ছাড়লো, এরপরে বোধহয় আর ছাড়বে না। কাতার এয়ারবেস, দুবাই এয়ারবেস এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো তখন তো খালি মনে হচ্ছে বাবা ভালোই ভালোই পৌঁছালে মাছি। দিয়ে তো অনেকক্ষণ দেরি হয়, আমরা যখন দিল্লিতে এসে পৌঁছাই, দিল্লি থেকে কলকাতার ফ্লাইট ধরতে মাত্র 2 ঘন্টা বাকি। মাঝখানে যা যা কাজকর্ম ছিল তা তো করেইছি, কিন্তু এখানে আসার পরে আজ তাই মনে হচ্ছে যেটা মাই টেনে এনেছে জানেন, যাতে শেষ দেখাটা তাকে দেখতে পারি। আজকেও দেখলাম, আজকেও ইন্ডিয়ান এয়ারলাইন্স থেকে কোনো রকম কোনো ফ্লাইট দেখলাম না যে স্যান ফ্রান্সিসকো পৌঁছেছে বলি। এখন বোধহয় ফ্লাইট বোধহয় বন্ধ আছে নাকি কি জানি। আমেরিকা থেকে যখন যখন আমরা এরকম দেশে ফিরতাম, আমাদের এরকম জেট ল্যাগে যখন আমরা সারা রাত জেগে থাকতাম, মাও খানিকক্ষণ পর উঠে এসে বসে আমাদের সাথে গল্প করতো। কারণ মা খুব সন্ধ্যেবেলা থেকে ঘুমিয়ে পড়ে, টুকটুক করে সারাদিনে দেখতাম বহুবার শুয়ে পড়ে। তো রাতের দিকে ঘুমটা কমে যেত, তারপর আমাদের সাথে এসে গল্প করতো, মাঝে মাঝে চা করে দিত, আর প্রচুর গল্প হতো। সামনে বসে থাকলে যা হয় আর কি। এমনিতে আমরা প্রত্যেক দিনই মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলা হতো, দিনে 2বার করে। সেটাই ভাবছি যে এবার ফিরে যাওয়ার পরে মানুষটার আর গলাটা আমার আর বাড়িতে শুনতে পাবো না। অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন যে মৌমাদি আপনার শাশুড়ি মার কি হয়েছিল। অনেকে জিজ্ঞাসা করেছেন যে ওনার বয়স কিরম হয়েছিল। যারা আমার আগের ব্লগগুলি দেখেছেন, আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার শাশুড়ি মায়ের বয়স একটু হয়েছিল ঠিকই। মায়ের ডেথ সার্টিফিকেটে দেখলাম 79 বছর লেখা ছিল। কিন্তু 79 বছর হলেও জানেন, তবে 79 বছর বয়স হলো মা খুব শক্ত সমর্থ ছিল জানেন। এরকম আপনার কখনোই দেখে মনে হবে না যে উনি মারা যাবেন এক্ষুনি বলে। অনেককে দেখে মনে হয় খুব হিমজিপি হয়ে পড়েন, দুর্বল হয়ে পড়েন। মা খুব শক্ত সমর্থ ছিল, এখনো অব্দি একদম শির দ্বারা সোজা করে হাঁটতো। কোনো কিছুতে সেরকম সাহায্য নিত না, নিজের কাজকর্ম নিজে সব করতো। মায়ের একটু শ্বাসকষ্ট ছিল। আমার বিয়ের পর থেকেই দেখি মোটামুটি বছরে ধরুন 3 বা 4 বার এমন হয় যে বাড়িতে ডাক্তার আসে, মাকে বাড়িতে আপনার নেবুলাইজার দিতে হয়, অক্সিজেন দিতে হয়, আবার 3-4 দিন পরে মা সুস্থ হয়ে যায়। এইবারেও তাই হয়েছিল। ঘটনাটা বৃহস্পতিবার ঘটে, তো মঙ্গলবার রাতে মায়ের শ্বাসকষ্ট হয়। তো সঙ্গে সঙ্গে মেজদা গিয়ে ডাক্তার ডেকে আনেন। তো ডাক্তারবাবু যেরকম করেন আর কি, সমস্ত কিছু দেখে ওনাকে অক্সিজেন দেন। তো অক্সিজেনটা মেজদি বলে সারা রাত খুব ভালোভাবে নিয়েছে। অসুবিধা হচ্ছিল যেটা, যে ইউরিনটা ঠিক করে ক্লিয়ার হচ্ছিল না। তো ডাক্তারবাবু তখন বললেন সকালবেলা যে আপনারা একবার হসপিটালে নিয়ে যান। তো নিয়ে গেছে হসপিটালে, গিয়ে সমস্ত রকমের বুধবার দিনকে টেস্টগুলো হয়েছে। টেস্টের রিপোর্টও সব ভালো, কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায় মায়ের। তো ওইটাই আমরা একদম মানে
খুব অবাক হয়ে গেলাম যে এই জিনিস তো হয়, আজ বহু বছর ধরে দেখছি এই জিনিস হচ্ছে, কিন্তু হঠাৎ করে যে মানুষটা এইভাবে অকারণে মারা যাবে, আমার তো মনে হয় মা বোধহয় নিজেও বুঝতে পারেনি যে মা মারা গেল বলে। কোনো সেরকম শারীরিক অসুবিধা নেই, কিছু নেই, নর্মাল যেরকম থাকে আর কি। যে এমন হয় না যে কারোর কিডনি ফেলিওর থাকে, কারোর হার্টের খুব সমস্যা থাকে বা কিছু। মা মা কিন্তু নিজের শরীরের ব্যাপারেও খুব সচেতন ছিলেন। এর বাবা সব সময় মাকে পুশ করতে থাকতো, মানে 3 মাস ছাড়া ছাড়া মায়ের ফুল বডি চেক আপ করানো হতো, যা যা ভিটামিন টিটামিন ট্যাবলেট সমস্ত কিছুর ব্যবস্থা করা হতো। কি থেকে যে হলো কেউ ওটা এখনো ধরে উঠতে পারছি। অনেকদিন আগে আমার শ্বশুর মশাই মারা গেছেন, প্রায় মানে আমার বিয়ের পরে আমি আমার শ্বশুর মশাইকে দেখিনি, 2002 সালে উনি মারা যান। আর মাও চলে গেল। অপেক্ষা করছি সকালটা, সারাটা রাত এভাবে বসে বসে কাটানোটা বড় কষ্ট। ততক্ষণে সকাল হয় একটু বাইরেটায় যাবো। যে মা এখন ফুল তুলছে, আমরা তো অসুচে আছি আজকে থেকে, আমাদের তো পুজো দিতে নেই, কিন্তু বাড়িতে তো ঠাকুর আছে, তাকে তো সেবা দিতেই হবে। মা তো অন্য গোত্রের, তাই মা বললো তোদের দেয়া চলবে না, কিন্তু আমি দিতে পারি। সকাল সকাল মা স্নান সেরে বাড়িতে এই যে ফুলের গাছ আছে, ফুল টুল টুকটাক তুলতে তুলতে পুজো দিচ্ছে। আজকে আমার এই শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা ছাড়া প্রথম সকাল। এমন একটা অদ্ভুত অনুভূতি যেটা ভাষায় বোধহয় বলে প্রকাশ করা যাবে না। মানুষটার জামা কাপড় ব্যবহার সমস্ত জিনিসপত্র আছে, শুধু মানুষটাই নেই। এটা একটা অদ্ভুত ধরনের অনুভূতি। এখানে একটা চেয়ার আছে, এখানটা মায়ের ভারী পছন্দের জায়গা। সকালবেলাতে ঘুম থেকে উঠে এখানে এসে খানিকক্ষণ বসে। এই যে দেখছেন এখানে গোটা যে উঠোনটা আছে, উঠোনটাকে ঝাঁট দেয়, পরিষ্কার করে, তারপর স্নান করে পুজো করে এসে তারপর জলখাবার টলখাবার খায়, কত গল্প করে। এবার একটা অদ্ভুত রকমের শূন্যতা। কাল যখন আমরা আসছি, আমাদের এই বাড়িতে দুটো গেট আছে, দুদিক দিয়েই আসা যায় আর কি। তো গত 20 বছর ধরে আমরা যতবার আসা যাওয়া করি, আপনি সেই দূর থেকে দেখতে পাবেন সাদা শাড়ি পরে একজন দাঁড়িয়ে আছে এই রাস্তাতে। কিন্তু এইবার যখন আসি, একদম পুরো খালি, কেউ নেই আপনার জন্য অপেক্ষা করার মতো। আর ওই যে ওই চেয়ারটা দেখছেন, ওইখানটিতে সবসময় বসে থাকে। কত টুকটুক করে নিজের বাড়িটিকে সাজিয়েছে দেখুন। এই যে আম গাছটা দেখছেন, প্রতি বৃহস্পতিবারে এইখান থেকে আম পল্লব নাই, কেনা আম পল্লব মায়ের পছন্দ হয় না, নিজের গাছের আম পল্লব দিয়ে সব, নিজের গাছের আম পল্লব দিয়ে বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো হয়। এখানে আছে একটা টগর ফুলের গাছ, ওখানে আছে একটা জবা ফুলের গাছ, গাছের ফুল দিয়ে পুজো হয়। কিন্তু সবাই বলছে উনি তো কষ্ট পাননি এই বয়সে, উনি যে চলে গেছেন, সবাইকে তো একদিন না একদিন যেতে হবে, তো এইটাতেই তোমরা ভগবানের কাছে ধন্যবাদ জানাও। এবং নিজের লোকে দেখতে তার মন চায় না বলুন, মনে হচ্ছে আরো কিছুদিন থাকলে তো। মায়ের বন্ধু বান্ধব যারা আছেন তারা অনেকেই এখনো বেঁচে আছেন মায়ের। ওই আর কি। আজকে থেকে তো আমাদের হোক বেশি শুরু, আমাদের 3 ছেলে 3 বউয়ের। বাচ্চাদের কোনো সেরকম নিয়ম নেই, সকালে এবার জল খাবারের ব্যবস্থা করতে হবে। বলে সাবু মাখা নাকি খেতে হয়, আর বাবা তো আবার সাবু মাখা খায় না। দেখি একবার আমার পিসিকে মাকে জিজ্ঞাসা করে যে আর কি কি অপশন আছে এই সময়, আর কি কি খাওয়া যায়, একটু আবার ব্যবস্থা পাতি করি। বাবা যাবে এখন বাজারে, কারণ বাড়িতে আরো 5-6 জন আছি যাদের জন্য এমনি নিরামিষ রান্না হবে, হোক বেশি না। ওই একটা অদ্ভুত রকমের যেন সেই খালি অদ্ভুত রকমের, কেউ বলে দেওয়ার নেই, সবকিছু তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও, এরকম ধরনের একটা অবস্থা। অন্যান্য সময় যখন আমরা আসতাম, মা সেই সকালবেলা হলে মাথা খারাপ করে দিত, বাজার যা বাজার যা বাজার যা করে করে, কি রান্না হবে না হবে, কি বাজার থেকে আনতে হবে না আনতে হবে, সব একসঙ্গে বলে দিত। এবার সেটা বলারও কেউ নেই, নিজেদেরকে আপনাকে ঠিক করতে হবে যে এদের জন্য কি হবে ওদের জন্য কি হবে। এবার সে আর বলার মতো কিছু নেই। অদ্ভুত রকমের একটা খালি গোটা বাড়িটা জুড়ে। মানে বয়স হয়ে গেল মায়ের, খুব বেশি হয়তো ধরুন কাজকর্ম এই সময় তো করতে পারতো না, কিন্তু খুব ছিল গলার জোর, সব সময় হাসি হাঁক ডাক সব সময় লেগেই থাকতো। এর নাম ধরে ডাকছে, ওর নাম ধরে ডাকছে, একে কথা বলছে, ওকে কাজ বলছে। অদ্ভুত, গোটা ঘরটা যেন একদম নিস্তব্ধ মতো হয়ে আছে। টুকটাক লোকজন কথা বলছে, সবাই কথা বলছে, কিন্তু মা থাকলে আরো ঘরটা জমে থাকতো, আরো ঘরটা যেন সবসময় গম গম করতো। এখানে আছে সব ভোগ বিশ্রী ফলমূল, সকাল থেকে লোকজন ব্যাগে করে করে চাল কলা ডাল সাবু সব দিয়ে যাচ্ছেন। ফলগুলি রাখা হয়েছে এখন এইখানে। ভাই এখানে বসে আছে, তো মোবাইলে কিছু খেলা টেলা দেখছে, আর আমাকে পাশটাতে বসিয়ে আছে। ও একটু বোর হচ্ছে এখানে, ওখানে তো বন্ধু বান্ধব কিছু নেই, কিন্তু দাদাকে ও চেনে, দাদার সঙ্গে মাঝে মাঝে ফোনে কথা হয়, সেখানে দাদার কাছে ঘেঁষে বসে আছে। সকাল হলো আর বাবা চলে গেছিল বাজারে, বাজার দোকান। এখন তো আমাদের বাজার দোকান যেতে নেই, কলা টলা। এটা ফলের ঝুড়ি আছে না, ফলের ঝুড়ির উপরে রাখছে এটা। 12:30, 3 ভাই এসেছে এখন ছাদে। আজকে থেকে শুরু হলো আমাদের হবিষ্যি। এই দিকটাতে আসলে একটুখানি আপনার ছাওয়া পড়ে। তোমরা একটু ধুতি টুতি গুলো সামলে গো। নেহাকে নিয়ে এসেছি এবার ডেকে দেখাতে, যে যখন মা বাবা মারা যায় আমাদের এখানে কিভাবে মালসা পুড়িয়ে খাবার খাওয়া হয় দেখানোর জন্য।
তখন যে আর জীবনে কোনো রকমই আড়ম্বর চলে না, সামনে থেকে ছেলে মেয়েদের এটাও তো দেখানো দরকার বলুন। 3 বউই এখন আমরা ছাদে। চলুন ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।